বাগেরহাটে যে ঘটনা ঘটেছে, মা আত্মহত্যা করেছে সন্তানকে মেরে। এটা এটার পিছনে জড়িত কে? যে ওই মিথ্যা মামলাটা দিয়েছে সাদ্দাতের নামে, সে হলো এ প্রধান আসামি এই হত্যাকাণ্ডের। তার কারণে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম অসংখ্য মিথ্যা মামলার কারণে অনেক মানুষের জীবন জাহান্নাম হয়ে গেছে। এবং আমি স্মরণ করি, এনসিপির কেরানীগঞ্জের একটা নেতা, সে মৃত্যুবরণ করেনি এরকম একজন ব্যক্তিকে মৃত দেখিয়ে টাকা তুলে এবং সেই পরিবারকে হুমকি দিচ্ছে যে তুমি যদি সব ফাঁস করে দাও, তাহলে ফাঁস করে যদি দাও তাহলে তোমার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই যে পুরা মামলা মামলা খেলা, এই মামলা মামলা খেলার কারণে কিন্তু আজকে এই পরিস্থিতি। ডক্টর ইউনূস বলছে রিকনসিলেশনের কথা। রিকনসিলেশনের কথা আমি প্রথম বলেছি সেই 8 আগস্টে, যখন এই সরকার গঠিত হয় তখনই বলেছিলাম যে একটা মিটিং করেন সবাইকে নিয়ে, যে এই সংকটটা রাজনৈতিক ভাবে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু আমাকে সবাই দালাল বলেছে, খারাপ বলেছে। আজকে ডক্টর ইউনূস তো সেম রিকনসিলেশনের কথা বললো, কিন্তু একটা ভুল বক্তব্য দিয়ে রিকনসিলেশন বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায়। দেখুন, বিএনপির কোনো ব্যক্তি যদি হত্যায় জড়িত থাকে, তাহলে অথবা জামাতের কেউ খুন করছে, তাহলে ওই খুনি ক্ষমা চাওয়ার বিনিময়ে ক্ষমা চাওয়ার বিনিময়ে রাজনীতি করার অধিকার পাবে কিনা, এটা আমি জিজ্ঞাসা করছি। ঠিক একইভাবে আওয়ামী লীগের যেই ব্যক্তিটা হত্যায় জড়িত, সে ক্ষমা চাওয়ার বিনিময়ে রাজনীতি করার অধিকার পাবে কিনা। আমার আমার এই জায়গায় পয়েন্ট। সারা বিশ্বব্যাপী রিকনসিলেশন, কোনো কোনো খুনি বা হত্যাকারী সে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক ভাবে আপনার হলো পুনর্বাসিত হয় কিনা। দেখুন, আমাদের জায়গাটা খুবই সুস্পষ্ট। নিরপরাধ নির্দোষ আওয়ামী লীগ নেতা যারা, তারা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। যারা হত্যায় জড়িত না, যারা খুনের সঙ্গে অভিযুক্ত না, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে ফাঁসায় দেওয়া হয়েছে। কোনো কারণ নাই, আওয়ামী লীগ করে এই পরিচয় যথেষ্ট। এবং আওয়ামী লীগ করলে তাকে কিছু ছেলে পেলে সমন্বয়ক মব সৃষ্টি করবে, 2-4টা ছবি দেখাবে, বলবে তুমি যদি এখন বাঁচতে চাও তাহলে টাকা না, টাকা ঢালো। টাকা ঢাললে তার আওয়ামী লীগ দোসর আসে থাকবে না, টাকা না ঢাললে সে আওয়ামী লীগের দোসর হয়ে যাবে। এই ঘটনাটা এই বাগেরহাটের ঘটনার ক্ষেত্রে, বাগেরহাটের ক্ষেত্রে আমি দুটো প্রশ্ন করেছি। 1 নম্বর প্রশ্ন হলো, বাগেরহাটে এই যে সাজ্জাদকে 11 মাস ধরে আটক করে রাখা হয়েছে, এই ছেলেটার বিরুদ্ধে মামলা মামলা কি? সে কি কোনো হত্যায় অভিযুক্ত? 11 মাস ধরে আটকে রাখছেন, 11 মাস ধরে আটকে রাখছে, সে কি হত্যায়? বাগেরহাটে কি আদৌ কোনো জুলাই গণ অভ্যুত্থানে খুন হয়েছে? একজনও খুন হয়নি, আমরা খুঁজে পাইনি। তাহলে কোন মামলায় সে আটক আছে? তাহলে ওই মিথ্যা মামলাগুলো, যে মামলাগুলো টাকা ইনকামের জন্য করা হয়েছে, তাই নয়? আরেকটা বিষয় বলেছি, যেই মামলা তাকে অভিযুক্ত করা হয়েছে, সেই মামলার সময়ে, ওই ওই ঘটনার সময়ে সাজ্জাদ বাংলাদেশে ছিল কিনা আমরা প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে জানতে পেরেছি যে সাজ্জাদের পাসপোর্টের ডকুমেন্টস বলছে সে ওই সময় ভারতে, তার ভারত বাংলাদেশ থেকে এক্সিট হয়ে সে ভারতে ছিল। তো এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে উঠছে। আমি একটু স্মরণ করি ছোট করে, তুরস্কের আমাদের একজন প্রবাসী ভাই মিরন ভাই, মিরন ভাই জুলাই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশ থেকে ত্যাগ করেন। উনি সম্ভবত আপনার হলো এই 16 জুলাই বা 17 জুলাই এরকম সময়, 6 জুলাই উনি বাংলাদেশ থেকে ত্যাগ করেন, যখন আন্দোলনে এত দামাডোল বাজেনি, বাংলাদেশ চলে গেছেন। এরপরে উনি আসছেন ডিসেম্বর মাসে, অর্থাৎ জুলাই চলে গেছে, আগস্ট চলে গেছে, ডিসেম্বর মাসে আসা কোনো প্রবাসী ভাইকে জুলাই গণ অভ্যুত্থানের কোন মামলায় আওয়ামী লীগ দোষর দিয়ে অভিযুক্ত করা যায় কি? তাও করা হয়েছে। ফেসবুকে লেখালেখি করলাম, বলা বলি করলাম, পরবর্তীতে তাকে মামলা থেকে খারিজ দিয়েছে। আমার কথা, মামলাতে অভিযুক্ত করলো যে এই মিথ্যা মামলা, তার কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, একটা মানুষের জীবন নাজেহাল করে দিচ্ছে, জাহান্নাম বানাই দিচ্ছে। এটাই আর কি। আমাদের মানবিকতা, মনুষ্যত্ব, এই সব কিছু আমরা জলাঞ্জলি দিয়েছি। এবং এইটা এইটা পজিটিভলি একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে। ট্রেন্ড ট্রেন্ড আওয়ামী লীগের কি কেউই ভালো ছিল না? আওয়ামী লীগের যদি কেউই ভালো না থাকে, তাহলে জামাত কেন বলতেছে আওয়ামী লীগের দায় তাদের? বলেন। বিএনপি তারা কেন বলতেছে যে আওয়ামী লীগের মামলা তারা দেখবে? নূর কেন বলতেছে যে নূর কেন বলতেছে ট্রাক মানি নৌকা ধানের শীষ? কেন বলতেছে? ভোটের সময়ে তাদেরকে খুব প্রয়োজন, ভোটের জন্য তাদেরকে প্রয়োজন, এই জন্য সবাই ছদ্মবেশ ধারণ করার। তাহলে এখন যদি বলেন, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ডাক দিয়েছিলেন কেন?
তাহলে বলেন আওয়ামী লীগ বিষয়টা যদি ডাকে দেন তাহলে এটা কেন বলেছেন? তো এগুলোই আর কি। এবং এই যে এনসিপির ছেলে পেলে চলতেছে এত আওয়ামী লীগের প্রতি বিষেদের, ঠিক আছে, কিন্তু এদের আশেপাশে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই। এই যে জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে এত বিষ দেখাইছে না, জামাতের নায়েবে আমির তাহের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, তো যাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, মঞ্চে উঠেছেন, তার মানে তারা নির্দোষ। তাহলে সে যদি নির্দোষী হয় তাহলে তার নিজের রাজনীতি করতে সমস্যা কোথায়? এটাই আমার প্রশ্ন আর কি। আমি একটা জিনিসের দিকে আপনার নজর দিব। দেখেন, এই ঘটনাটায় কবি কবিতা লিখছে যে মৃত শিশু দেখা করতে গেল জীবিত বাবার সাথে, মানবাধিকার কর্মীরা কথা বলছেন। কিন্তু সরকারের দিক থেকে লক্ষ্য করা যায় একই সেই আমি দেখছি সরকার সমর্থক অনেকে, আমরা যখন গতকাল রাতে এটা নিয়ে কন্টেন্ট করেছি, আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যেই লোকগুলো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে এই ধরনের অপরাধের কথা বলে নাই, সেই লোকগুলো এখন বলতেছে আপনি আওয়ামী লীগ গভর্নমেন্টে কোথায় ছিলেন। আপনি জানেন আমাদের পূর্ণিয়ার খোঁজ যে চ্যানেলটায় আমার এখনো আমার কানে বাজে সে 2022 সালের ঘটনা। গাজীপুরের বিএনপির এক নেতাকে, উপজেলা পর্যায়ের নেতাকে, তাকে ডান্ডা বেরিয়ে পড়ায় জানা যায় না হলো, আমরা তাৎক্ষণিক এগুলো প্রতিবাদ করেছি। কুমিল্লা ছাত্র দলের ছেলেটার জন্য তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। কিন্তু এখন একটা অন্যায়কে ঢাকার জন্য বলে খুঁজে বের করে, তখন কি কেউ কথা বলেছিল কি বলেনি যে আওয়ামী লীগ খারাপ করেছে এখন একটা ভালো? ওরা যারা বলছে না, শুনেন, যারা বলছে যে আওয়ামী লীগের নির্যাতনের সময় তোমরা কোথায় ছিলা, ঠিক আছে, ওরা নিজেরাই আওয়ামী লীগের বিচারে ওই নির্যাতনের সময় আওয়ামী লীগের পক্ষে ছিল। আর আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময় আওয়ামী লীগের বিরুদ্ধেই বলছি, বিরুদ্ধে বলে আমরাও নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু যারা বলতেছে আওয়ামী লীগের সময় আমরা কইছিলাম এই ধরনের নির্যাতন হয়েছে, ওরা নতুন নতুন আওয়ামী লীগ বিদ্বেষী, আসলে নতুন নতুন আওয়ামী লীগের প্রতি তাদের বিদ্বেষ। কিন্তু আমরা যারা লড়াই করছি আমাদেরকে তারা ডিফেমিং করার চেষ্টা করছে। আমরা ভাই আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত বুঝি না। যখন যেইটুকু অন্যায় হয় সেইটুকু বলি, এইটা হজম করতে পারে না। যখন যারা ক্ষমতাকে এনজয় করে তাদের সমালোচনাটা হজম করতে পারে না, এবং তারা ওটাকে ঢাকার জন্য পূর্বের এক সময়ের নিপীড়নের উদাহরণ টানে। তখন তোমরা কোথায় ছিলা ভাইরা? ভাই তখন তুমি লুঙ্গির তলে ছিলা, তখন আমরা প্রতিবাদ করছিলাম। তাই তখন আমি এই প্রসঙ্গে আপনার সাথে যেহেতু খুব দ্রুত অল্প সময়ের জন্য তাৎক্ষণিক আয়োজনে আপনি বসেছেন, আমি আরেকটা বিষয় নিয়ে আসি। দেখেন দেখেন আপনার হলো আরেকটা নতুন গুজব ছড়াইছে যে ওইখানে নাকি ওই প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি। দেখুন এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, আমি সুস্পষ্ট করে বলি, এই বাগেরহাটের একটা ঘটনা, তাই তো? ওইখানের ভুক্তভোগীরা কার কাছে যাবে? বাগেরহাট জেলা প্রশাসকের কাছে যাবে। জেলা প্রশাসক একজন বিচারক, সে তার অধীনে যে নাগরিক, সে নাগরিকদের ভালো এবং মন্দ দেখে, সে একজন শাসক, সে একজন প্রশাসক। তাহলে তার বাগেরহাটের মানুষ বাগেরহাট জেলা প্রশাসকের কাছে যাবে। ওই জেলা প্রশাসকের যেখান মতন আনা লাগবে, যেখান থেকে যেখানে লাগবে সে নিজে নিয়ে আসবে, এটা তার দায়িত্ব। এটা বলতেছে যে জেলখানায় প্যারোলে মুক্তি, জেলখানায়। আচ্ছা আপনি কি বলেন তো, প্যারোলে মুক্তির জন্য কি জেলখানায় গেটে গিয়ে আবেদন করে? জেলখানার গেটে গিয়ে আবেদন করে? জেলখানার গেটে গিয়ে বলে যে আমাকে মুক্তি দেন, এরকম? এটা এখন একটা ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে বলতে হয়, প্রশাসকের কাছে গিয়ে বলতে হয়, এটাই নিয়ম। তো ওইটা বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়েছে, সে সঠিক জায়গায় আবেদন দিয়েছে। জেলা প্রশাসক যেখান থেকে তার অনুমোদন নেওয়া লাগবে, সে সেখানে ডকুমেন্টস বের করে সে অনুমোদনের ব্যবস্থা করবে। তার আমি শেষ করব, আমি শুধু একটু বলার জন্য আপনাকে যে এই ঘটনাটা আমাদের মাথা ব্যথাটা শুনেন, অনেকের মাথা ব্যথা প্যারোলে মুক্তি নিয়ে, আমাদের মাথা ব্যথাটা প্যারোলে মুক্তি নিয়ে না। এই ছেলেটাকে 11 মাস আগে গ্রেপ্তার করা হয়েছে। 11 মাস আগে যখন গ্রেপ্তার করে তখন তার স্ত্রীর গর্ভে তার সন্তান, হ্যাঁ তার সন্তানের বয়স 9 মাস, অর্থাৎ 2 মাস, সে গ্রেপ্তারের 2 মাস পরেই আপনার হলো, সে যদি, যেহেতু বাগেরহাটে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, তার মানে যেহেতু সাধারণ একটা ভুয়া মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এই ধরনের মামলায় তার স্ত্রী গর্ভবতী, এইটা দেখিয়ে তাকে জামিন দেওয়ার সুযোগ ছিল। স্ত্রী মানে 8 মাসের গর্ভবতী, এটা দেখে তাকে জামিন দেওয়ার কথা ছিল যে তার স্ত্রীর দেখভাল করার একটা বিষয় রয়েছে। দেখুন বাচ্চার দুধ কিনতে পারতেছে না, বাচ্চাকে খাওয়াইতে পারতেছে না, এইরকম একটা পেরেশানি থেকে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে। এটা আমাদের সমস্যা
মোটেও প্যারোলে মুক্তি দেওয়া বা না দেওয়া নিয়ে না। তাকে প্যারোলে মুক্তি দিয়ে তার সন্তানের কাছে যাইতে দিলে, স্ত্রীকে দেখতে দিলেও এটা ন্যায্য হয়ে যেত না। আমাদের সমস্যা এই মিথ্যা মামলাগুলো যারা করছে তাদের বিরুদ্ধে। তারা কি জেলে যাবে না? এই যে হাজার হাজার মানুষকে দিচ্ছে, ভাই উত্তরায় একটা মানুষ মরছে, চাঁদপুরের একটা মানুষ, পঞ্চগড়ের একটা মানুষকে মামলা দিছে, চাঁদপুরের একটা মানুষ পটুয়াখালী একটা মানুষকে মামলা দিছে, জীবনে দেখে নাই, নামও শুনে নাই, চিনেও নাই। মামলাগুলোর নামগুলো আসলো কই থেকে? আসলো কই থেকে এগুলা? দিছে একটা মামলায় একজনের গুলিতে মারা গেছে, নাম মামলা দিছে 200 জনের নামে। এক গুলিতে মারা গেছে, মামলা দিছে 150 জনের নামে। কিন্তু যার গুলিতে মারা গেছে শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার সব মানুষের নাম দিয়ে দিয়েছে ওখানে। আমি একটা জিনিস খুব অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে সরকার বিবৃতি দিচ্ছে আজকে শেখ হাসিনার অডিও রেকর্ড চালানো নিয়ে দিল্লিতে মাথা খারাপ অবস্থা। এই যে সারা দেশের মানবিকতা, মনুষ্যত্বের ঠিক আছে, যদি বলি যে ডক্টর ইউনূস কি বলে দিচ্ছে এই কাজ করো, সরাসরি হয়তো বলে নাই, কিন্তু দায় তো তাদের উপরে আসবে। তাদের কোনো স্টেপ না না, এখন দেখেন কেন, আমি আপনাকে বলি, শোনেন, ভালো করে শোনেন, একটু শুনেন। আসিফ নজরুল বলছে না এই সরকারের ব্যর্থতা হলো মিথ্যা মামলা, শত শত মিথ্যা মামলা, লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা, বলছে না? তাহলে তোমরা আইডেন্টিফাই করলে মিথ্যা মামলা, সেই মামলাগুলো কেন বাতিল করোনি? ওই মানুষগুলোকে কেন মুক্তি দাওনি? মামলা মুখে বলতেছো মিথ্যা, কিন্তু সেগুলো ঝুলায় রাখছো, এগুলো মুনাফিকি না? এগুলা দায় নিতে হবে না এগুলোর? এবং এখন পর্যন্ত কিন্তু ওই ছেলেটা জেলেই, এত বড় ঘটনার পরেও সাদ্দাম ছেলেটা জেলেই। একবার বলেও না যে এটা এখন যাচাই করা হবে বা কোনো একটা কিছু করা হবে। এত বড় মনুষ্যত্ব নাড়ায় দেয় একটা ঘটনা ঘটলো, মানবিক। ওরা তো বলছে যে জামিন কঠিন করা হবে, জামিন কঠিন করা হবে। আরে ভাই, আপনি ভুয়া মামলায় জামিন কঠিন করবেন? আপনি বহুত বড় মানে বাঘ হয়ে গেছেন, জামিন কঠিন করবে এরা? কঠিন তো হয়ে গেছে, এবং এটাও বলছে যে আওয়ামী লীগ টার্গেট না, অপরাধীরা টার্গেট জামিনের বিরোধিতার ক্ষেত্রে। এবং আজকে আপনার চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন করি। আনিস আলমগীর ভাইকে গ্রেপ্তার করেছে, আনিস আলমগীর ভাইকে কি মামলায় গ্রেপ্তার করেছে? একজন সন্ত্রাসবাদী। সাংবাদিককে একজন সাংবাদিককে আপনি মামলা করলে কথা বলার মামলায় মামলা করবেন। একজন যে হত্যা করেনি তার নামে হত্যা মামলা করা যায়? যে সন্ত্রাস করেনি তার নামে সন্ত্রাস মামলা করা যায়? যে ব্যক্তিটা শুধুমাত্র কথা বলবে তাকে কি আগুন দেওয়ার মামলা দেওয়া যায়? আমি জিজ্ঞাসা করছি, যে ব্যক্তিটা কথা বলছে টক শোতে তাকে কি অস্ত্রের মামলা দেওয়া যায়? আনিস আলমগীর ভাইকে আসলে কি মামলায় গ্রেফতার করা হয়েছে আমরা এটাই বুঝে উঠছি, তাকে কি মামলায় আটকায় রাখতেছে। এবং তাকে দেখেন, তাকে গ্রেফতার করার পরে পুলিশ গবেষণা করে শুরু করছে যে তাকে কি মামলায় দেওয়া যায়। এই বিষয়ে আবার তারা বলতেছে যে তারা ভাবছে তাকে কি মামলায় দেওয়া যায়। ভাই, আপনার ভাবনার মধ্যে যে আপনি তাকে কি মামলায় দিবেন এটা ভাবছেন, তাহলে আগে ভাবতেন তারপরে গ্রেফতার করতেন। আপনি গ্রেফতার করে পরে ভাবছেন, তার মানে আপনি একটা মামলা প্রডিউস করতেছেন, তার মানে, তাই নয় কি? তাই আমরা আসলে সত্যিকার অর্থে আপনার আমার সবারই সন্তান আছে, এবং সন্তানের মরদেহ সব পিতার কাঁধে সবচেয়ে বড় বোঝা। আমি জানি না সাদ্দাম কিভাবে সহ্য করছে। আমরা শুধু মানুষ হিসাবে বলবো, রাজনীতির সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে আওয়ামী লীগের শাস্তি পাচ্ছে, পাবে। না, এটা কিন্তু আবার প্রচার হয়নি। দেখেন, সাদ্দামের বিষয়টা কিন্তু এভাবে প্রচার হয়নি। সাদ্দামের বিষয়টা প্রচার হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, তার সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে। কিন্তু কিন্তু সে যে 11 মাস ধরে জেলে, এবং জেলে যাওয়ার পরে ওই সময় তার স্ত্রী 8 মাসের গর্ভবতী ছিল, এবং জেলে যাওয়ার 2 মাসের মাথায় যার সন্তান জন্ম হয়, সেই সন্তানকে যে খাওয়াতে পারছিল না, দুধ কিনে দিতে পারছিল না, মামলা পরিচালনা করার ব্যয় নির্বাহ করতে পারছিল না, এই সবকিছু কোনোটাই কিন্তু প্রকাশ পায়নি। শুধু প্রকাশ পাইছে প্যারোলে মুক্তি দেওয়া হলো কি হলো না। এবং যারা এইটাকে আবার সমর্থন করছে যে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষে অ্যাডভোকেসি করতেছে, ওদেরও মূল ফোকাস যে প্যারোলে মুক্তির আবেদন করছে বা করছে না। আরে স্টুপিডের দল, আমাদের কনসার্ন মোটেও প্যারোলে মুক্তি না। এইখানে কোনো হত্যাকাণ্ড ঘটেনি বাগেরহাটে, আমাদের সেই মিথ্যা মামলাটাই আমাদের কনসার্নের বিষয়।
আমাদের তাকে মিথ্যাভাবে আটকায় রাখাটাই কনসার্নের বিষয়, এবং তার সন্তান গর্ভে ছিল তার স্ত্রী, এটাই আমাদের কনসার্নের বিষয়, যে এইরকম অমানবিক পরিস্থিতিতে তাকে আটকে রাখার মতো সিদ্ধান্ত নিয়েছে, এটাই আমাদের কনসার্নের বিষয়। কিন্তু অনেকে কিন্তু প্যারোলে মুক্তি বা মুক্তি না, এটাকে মুখ্য জায়গায় আটকায় রাখার চেষ্টা করতেছে। এটা নিয়ে শুধুমাত্র বার্গেইন হোক। অনেক অনেক ধন্যবাদ তারেক রহমান, আমাদেরকে এই তাৎক্ষণিক আয়োজনে আপনার সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততা। আমি শুধু সবশেষ বলবো যে ঢাকা 12 আসন, যেটি আমিও সেই আসনের ভোটার, আপনার নির্বাচনী প্রচারের ভিন্নতা ইতিমধ্যে চমক তৈরি করেছে, এবং আপনি নিশ্চয়ই মানুষের রেসপন্স টের পাচ্ছেন। গতকাল দেখলাম যে আপনার সরকারি লোকজন, সিটি কর্পোরেশন সরকারি লোকজনই বলবো, তারা গিয়ে আপনার পোস্টারের উপরে হায়ের বিশেষ, তাদের বিশেষ যে মিশন হায়ের পোস্টার লাগিয়ে দিয়ে এসছে। আপনি অত্যন্ত ক্ষোভের সাথে সেগুলো সরানোর চেষ্টা করেন। কোনো কি বিহিত পেয়েছেন, আপনি কোনো প্রতিকার পেয়েছেন, কোনো কমপ্লেন করেছেন নির্বাচন কমিশনে? দেখুন, আমি যে নির্বাচন করছি, আমি ভেবেছিলাম অনেক মানুষ আমাকে অর্থনৈতিকভাবে হেল্প করবে, কিন্তু আমি ওইভাবে হেল্প আসলে পাইনি অতটা। সব মিলে 5-6 লাখ টাকা এতদিনে ব্যয় করেছি। এই অল্পটুকু টাকার মধ্যে আমরা ক্যাম্পেইন করি, আমরা 15-20 জন মানুষ, 30 জন মানুষ একসাথে ঘুরি, বিভিন্ন এলাকায় যাই, প্রচারণা করি হেঁটে হেঁটে। আমাদের মূল শক্তি জায়গাটা আমাদের পায়ের উপর ভর করে আমরা চলি, আর গলা ফাটিয়ে চিৎকার করি। একটা মাইক্রো পর্যন্ত আমরা ভাড়া করিনি। জায়গায় জায়গায় আমাদের পোস্টার, ফেস্টুন, ব্যানার এগুলো আমরা লাগাতে পারি নাই। আমরা কেবল অল্প পরিসরে অল্প কিছু ফেস্টুন লাগিয়েছি, সেটা হলো মগবাজার থেকে শুরু করে এফডিসি পর্যন্ত। এই অঞ্চলটাতে আমরা দেখলাম যে আমাদের ফেস্টুনের উপরে তারা ফেস্টুন গুলো লাগিয়েছে। দেখুন, যদি এরকম হতো, আমাদের অনেক টাকা আছে এবং আমরা মিস্ত্রি দিয়ে দিয়ে টাকা লাগায় মানে ফেস্টুন লাগাচ্ছি অনেক অনেক, তাহলে আমাদের কষ্ট লাগতো না। আমাদের অর্থনৈতিক সক্ষমতায় নাই, যতটুকু পারছি অতটুকু করছি, সেটাকে আবার ঢেকে দিয়েছে। এটা আমরা মন থেকে মেনে নিতে খুব কষ্ট ছিল। আর নিজ হাতে একটা ফেস্টুন লাগানো মানে আলাদা রকম একটা দরদ থাকে, যে আমি আমি লাগাইছি। মিস্ত্রি দিয়ে লাগালে 2 টাকা ব্যয় হয়, কিন্তু মনের মধ্যে কিন্তু থাকে না সেটা। তো আমরা যখন নিজেরা সেগুলো লাগাইছি, খারাপ লাগতেছিল। সবচেয়ে সিটি কর্পোরেশন যে ফেস্টুন গুলো আমাদের উপর লাগাইছিল, ওরা অন্য সংগঠনের কারোর উপর কিন্তু লাগায়নি। দেখে দেখে আমাদের ফেস্টুন গুলোর উপর তারা লাগাইছে, এবং লাগাতার চেইন স্টাইলে লাগাইছে। ঠিক আছে, পাশে আর একটা অন্য ফেস্টুন আছে, পাইপ একটা ফাঁকা আছে, খাম্বা একটা ফাঁকা আছে, সেখানে লাগায়নি। তো এগুলো আমরা দেখার পরে মানে এমনিতেই সক্ষমতা কম। আজকে আমরা ক্যাম্পেইন করতে আসছি, আপনার হলো ফার্মগেটে ইন্দিরা রোডের এই পাশ দিয়ে করছিলাম। সবাই আমাদেরকে বলতেছিল যে আমাদের ফেস্টুন নাই কেন, আমাদের ব্যানার নাই কেন। আমি তাদেরকে কি বলবো, আমি বলছি আমরা চেষ্টা করতেছি, এখনো সুযোগ করে পারিনি, এখনো সক্ষমতা আমাদের দুর্বল। আমরা কিছু কিছু করে বিভিন্ন এলাকায় লাগাচ্ছি, আপনাদের এখানেও লাগাবো, এভাবে বলে আসলাম। এবং খালি গলায় চিৎকার চিৎকার করে সবাইকে বললাম যে আমরা আপনাদের বাসার সামনে আসছি, আপনারা একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের মার্কা প্রজাপতি, আপনারা একটু খেয়াল করেন, আমরা আপনাদের সামনে আসছি। অনেকে বাড়ি থেকে নেমে আসে, হাত মোলাকাত করে, কথা বলে, এইভাবে আমাদের ক্যাম্পেইনটা চলছে। ঠিক আছে, আমাদের নিবন্ধনের কাজের ক্ষেত্রে আমরা যেরকম খুব গরিব অবস্থায় ছিলাম, একটা কাগজে লিখে আমরা সেখানে বসে গেছিলাম, আমাদের নির্বাচনের প্রচারণাটাও ওইভাবেই চলছে। এর চেয়ে বেশি আর পারছি না আমরা।